আসসালামু আলাইকুম। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রশ্ন সমাধান সিরিজের আজকে আমরা 9 নম্বর পার্টটা দেখবো। এর আগে আমি আরও 8টা ভিডিও দেওয়া হয়েছে। সো যারা এখনো দেখো নাই কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তারা দেখে নিতে পারো। ইনশাল্লাহ তুমি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে কীভাবে ভালো করতে পারো তার প্রপার একটা আইডিয়া তুমি আমাদের এই সিরিজটা দেখলে ইনশাল্লাহ পাবা। সো মাঝখানে একটু গ্যাপ হয়ে গেছে, আমার এক্সাম ছিল, তাই তোমাদের নিয়ে কাজ করতে পারি নাই। এখন আবার ইনশাল্লাহ নিয়মিত তোমাদের নিয়ে কাজ করবো। সো সকল কিছু নিয়ে, জাহাঙ্গীরনগর নিয়ে বলা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নিয়ে ইনশাল্লাহ তোমরা চান্স পড়ার পর্যন্ত আমাদের যতটুকু হেল্প দরকার আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো আমাদের দিক থেকে সর্বোচ্চটা করার। আর আজকের ভিডিওটা তাহলে খুবই গুরুত্বপূর্ণ হবে, সবাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবা আর ভিডিওটা শেয়ার করার মাধ্যমে বেশি মানুষের কাছে পৌঁছানোর সুযোগ করে দিবা। তাহলে চলো শুরু করি। প্রথম যে কোশ্চেনটা বলছে 27 গ্রাম অ্যালুমিনিয়াম তড়িৎ কোষের ক্যাথোডে জমা করতে কি পরিমাণ বিদ্যুৎ প্রয়োজন হবে। তাহলে এই যে কোশ্চেনটা আসছে কই থেকে আসছে, এটা ফ্যারাডের দ্বিতীয় সূত্র থেকে আসছে। কি ফ্যারাডের দ্বিতীয় সূত্র প্রয়োগ থেকে আসছে। কই দ্বিতীয় সূত্র থেকে আসছে। এখন ফ্যারাডের দ্বিতীয় সূত্র যদি আমরা একটু দেখি তাহলে ইনশাআল্লাহ আমাদের বুঝতে সহজ হবে এবং খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন কিন্তু। হ্যাঁ আচ্ছা, তাহলে দেখো, ধরো আমার কথার কথা, ধরো সিলভার প্লাস, সিলভার প্লাস, ধরো একটা কথার কথা, একটা ইলেকট্রন সে গ্রহণ করে কি হয়েছে, সিলভার ধাতুতে পরিণত হয়েছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি যে একটা সিলভার প্লাস আয়ন সে কি একটা ইলেকট্রন গ্রহণ করে একটা সিলভার ধাতুতে পরিণত হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা আরো বলতে পারি কি যে 1 মোল সিলভার প্লাস আয়ন 1 মোল ইলেকট্রন গ্রহণ কইরা কি হয়েছে, আমাদের 1 মোল সিলভার ধাতুতে পরিণত হয়েছে। কি হয়েছে, 1 মোল সিলভার ধাতুতে পরিণত হয়েছে। তার মানে আমি বলতে পারি কি যে 1 মোল সিলভার ধাতু তৈরি করতে আমার কত লাগছে, যে কয় মোল ইলেকট্রন লাগছে, 1 মোল ইলেকট্রন লাগছে। কত মোল ইলেকট্রন লাগছে, 1 মোল ইলেকট্রন লাগছে। ঠিক আছে, সেম ভাবে আমি বলতে পারি কি যে 107 গ্রাম সিলভারের পরমাণু ভর কত, 107 গ্রাম। তাহলে বলতে পারি আমি 107 গ্রাম সিলভার তৈরি করতে আমার কত, 1 মোল ইলেকট্রন লাগছে। কত লাগছে, 1 মোল ইলেকট্রন লাগছে। আবার আমরা জানি আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে 1 মোল ইলেকট্রন যেই কথা, চার্জ যেই কথা, 1 ফ্যারাডে কি সেম কথা। তাহলে 1 মোল ইলেকট্রন চার্জ যেই কথা, 1 ফ্যারাডে কি আমাদের সেম কথা। তাহলে আমরা বলতেছি 1 মোল সিলভার উৎপন্ন করতে কত আমাদের 1 মোল ইলেকট্রন লাগতেছে, বা 107 গ্রাম সিলভার উৎপন্ন করতে কত আমার 1 মোল ইলেকট্রন লাগতেছে। তার মানে এখানে কত ফ্যারাডে বিদ্যুৎ লাগতেছে, 1 মোল ইলেকট্রন চার্জ যেই কথা, 1 ফ্যারাডে তো সেম কথাই হবে। তাহলে কত ফ্যারাডে লাগবে এখানে, 1 ফ্যারাডে কি বিদ্যুৎ কত লাগবে, 1 ফ্যারাডে বিদ্যুৎ লাগবে। বুঝাইতে পারছি? তাহলে দেখো আরেকটা উদাহরণ দেই, তাহলে ইনশাআল্লাহ বুঝা যাবে। ধরো অ্যালুমিনিয়ামটা আমরা যদি একটু দেখাই। আচ্ছা, ধরো আমরা এটা মুইছা দিই তাহলে। হ্যাঁ, এটা মুইছা দিয়ে আমরা যদি অ্যালুমিনিয়ামটা দেখাই তাহলে কি আরো সহজে আমরা একদম কি পানির মতো হয়ে যাবে। হ্যাঁ আচ্ছা, তাহলে দেখো আমরা বলতে পারি কি যে আমরা বলতে পারি কি আমাদের ধরো অ্যালুমিনিয়াম 3+ আয়ন। হ্যাঁ, একটাতে অ্যালুমিনিয়াম 3+ আয়ন, সে কয়টা ইলেকট্রন গ্রহণ করবে, 3টা সে ছাড়ছিল, তাহলে 3টাই সে গ্রহণ করবে। তাহলে কি 3+, হ্যাঁ 3 কি আমাদের 3টা ইলেকট্রন। তাহলে একটা অ্যালুমিনিয়াম 3+ আয়ন 3টা ইলেকট্রন গ্রহণ করে কি একটা অ্যালুমিনিয়াম কি ধাতুতে পরিণত হবে, একটা অ্যালুমিনিয়াম ধাতুতে পরিণত হবে। তাহলে আমরা বলতে পারি কি এইখান থেকে যে 1 মোল অ্যালুমিনিয়াম 3+ আয়ন, 1 মোল অ্যালুমিনিয়াম 3+ আয়ন 3 মোল ইলেকট্রন, এখানে কয় মোল হইছে, 3 মোল ইলেকট্রন গ্রহণ কইরা 1 মোল অ্যালুমিনিয়াম ধাতুতে পরিণত হইছে। কয় মোল, 1 মোল অ্যালুমিনিয়াম ধাতুতে পরিণত হইছে। কি হইছে, 1 মোল অ্যালুমিনিয়াম ধাতুতে পরিণত হইছে। আবার বলি, 1 মোল সিলভার অ্যালুমিনিয়াম 3+ আয়ন 3 মোল ইলেকট্রন গ্রহণ করে 1 মোল অ্যালুমিনিয়াম ধাতুতে পরিণত হয়েছে। তার মানে আমরা এখান থেকে বলতে পারি 1 মোল অ্যালুমিনিয়াম ধাতু উৎপন্ন করতে আমাদের কত, 3 মোল ইলেকট্রন লাগতেছে। 1 মোল অ্যালুমিনিয়াম ধাতু উৎপন্ন করতে আমাদের কত, 3 মোল ইলেকট্রন লাগতেছে। একইভাবে সেম ভাবে বলতে পারি এর ভর কত, সেটা হচ্ছে 27। হ্যাঁ 27 গ্রাম। তাহলে বলতে 27 গ্রাম অ্যালুমিনিয়াম উৎপন্ন করতে আমাদের কত, 3 মোল ইলেকট্রন লাগতেছে। আর আমরা জানি 1 মোল ইলেকট্রন চার্জ যেই কথা, 1 ফ্যারাডে সেম কথা। তাহলে এখানে লাগতেছে 3 মোল ইলেকট্রনের চার্জ। তাহলে এখানে বিদ্যুৎ কত লাগবে, 3 ফ্যারাডে লাগবে। তাহলে কয় ফ্যারাডে লাগবে, 3 ফ্যারাডে লাগবে। তার মানে এই 27 গ্রাম অ্যালুমিনিয়াম উৎপন্ন করতে কত লাগবে আমাদের, 3 ফ্যারাডে বিদ্যুৎ লাগবে। কয় ফ্যারাডে লাগবে, 3 ফ্যারাডে বিদ্যুৎ লাগবে। ঠিক আছে, আচ্ছা তাহলে আনসার কত হবে, সেটা হচ্ছে 3 ফ্যারাডে লাগবে। কি লাগবে, 3 ফ্যারাডে বিদ্যুৎ আমাদের লাগবে। আশা করি বুঝাইতে পারছি। ঠিক আছে, তাহলে চলো পরেরটা দেখি। বলছে কোন আয়নটার মধ্যে সবচেয়ে বেশি পোলারাইন ঘটে। এটা কই থেকে আসছে, যে আমাদের ফাজানের নীতি থেকে আসছে। হ্যাঁ, ফাজানের কি নীতি থেকে আসছে। হ্যাঁ, তাহলে ফাজানের নীতিটা কি আমাদের অ্যানায়নের ক্ষেত্রে, সেটা আমরা জানি যে অ্যানায়নের আকার কি হবে, অনেক হবে। কি হবে, তাহলে অ্যানায়নের আকার কি হবে, সেটা অনেক হবে। কি অনেক বা বড় হবে, অনেক বা কি বড় হবে। ঠিক আছে, তাহলে অনেক দিয়ে সহজে মনে রাখা যায়, অ্যানায়নের আকার অনেক হবে। তাহলে অ্যানায়নের আকার অনেক হবে। অনেক হওয়া মানে এটা বড় হওয়া, অনেক হওয়া মানে কি আমাদের বড় হওয়া। তাহলে অ্যানায়নের আকার যত বড় হবে তার ক্ষেত্রে পোলারাইন তত বেশি হবে। তাহলে দেখো এটা কি দেয়া আছে, গ্রুপ দেয়া আছে কি, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন কি আয়োডিন, ব্রোমিন আয়োডিন। এটা গ্রুপের উপর থেকে নিচের দিকে নামলে কি হয়, আকার বৃদ্ধি পায়, কারণ নতুন একটা শক্তিস্তর যোগ হয় যার ফলে কি আকারটা বৃদ্ধি পায়।
সো এখানে সবচেয়ে আকার বড় কার, আয়োডিনের আকার সবচেয়ে বেশি বড়, তার মানে যেহেতু তার আকার সবচেয়ে বেশি বড়, সে কি হবে সবচেয়ে বেশি, তার ক্ষেত্রে ফাজার নীতি প্রযোজ্য হবে। আর যার ক্ষেত্রে ফাজার নীতি যত বেশি প্রযোজ্য হবে সে কি হবে তত বেশি পোলারাইতা, বা তার ক্ষেত্রে পোলারায়ন তত বেশি ঘটবে, তার ক্ষেত্রে কি পোলারায়ন তত বেশি ঘটে থাকবে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে একটা রুলস। আরেকটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট যে রুলসটা ফাজার নীতির ক্ষেত্রে, সেটা হচ্ছে আসবে, সেটা হচ্ছে আমাদের যে ডি বা এফ অরবিটালের উপস্থিতি, কি ডি অথবা এফ অরবিটালের হচ্ছে উপস্থিতি। হ্যাঁ, ডি বা হচ্ছে কি এফ অরবিটালের হচ্ছে উপস্থিতি। হ্যাঁ, অরবিটাল হচ্ছে উপস্থিতি, এটা সবচাইতে কি অরবিটালের হচ্ছে উপস্থিতি, এটা সবচাইতে সুপ্রিম রুল। হ্যাঁ, উপস্থিতি। ধরো তোমার কাছে আছে এরকম যে আমাদের যে হচ্ছে অ্যালুমিনিয়াম 3+ তোমার কাছে আছে, আর হচ্ছে ধরো আমার কাছে আয়রন হচ্ছে 2+ আছে। তাহলে এখন দেখো আমরা প্রথম রুলসটা কি ছিল, যে যার ক্ষেত্রে চার্জ বেশি হয় সেই বেশি সমযোজী হয়, বা তার ক্ষেত্রে ফাজার নীতিটা বেশি প্রযোজ্য হয়। সো এখানে চার্জ বেশি কার, অ্যালুমিনিয়ামের চার্জ 3, এর চার্জ হচ্ছে 2, সো অ্যালুমিনিয়ামই হওয়ার কথা আনসার। কিন্তু আমরা বলছি কি এটা সবচাইতে কি সুপ্রিম রুল, ডি বা এফ অরবিটালের উপস্থিতি কি সবচাইতে পাওয়ারফুল রুলস, সে কি কখনো আগের রুলসগুলো আর সে ফলো করে না। তাহলে এখানে কি দেখো Fe2+ আয়রন একটা কি ডি ব্লক মৌল বা ডি অরবিটাল হচ্ছে এর মধ্যে উপস্থিত আছে, তার মানে যেহেতু তার মধ্যে ডি অরবিটাল আছে, এখানে চার্জ বেশি হইলেও কে বেশি সমযোজী হবে, আয়রন 2+ বেশি সমযোজী হবে। তাহলে কে বেশি সমযোজী হলো, আয়রন 2+ বেশি সমযোজী হলো। কারণ কি এটা সবচেয়ে বেশি পাওয়ারফুল রুলস, যে অনেক বেশি পাওয়ারফুল হয় সে কি দুর্বলদের নিয়মগুলো কিছু মানে না, তাহলে সে আগের দুইটা নিয়ম আর সে তখন সে ফলো করে না। সো এখানে কে বেশি পাওয়ারফুল হবে, Fe2+টা বেশি পোলারায়ন তার ক্ষেত্রে ঘটবে, বা ফাজার নীতিটা তার ক্ষেত্রে বেশি প্রযোজ্য হবে। সো খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ এখান থেকে আসতে পারে, সো ভালো করে দেখে রাখবে এটা। হ্যাঁ, আচ্ছা তাহলে চল আমরা পরের ইয়েতে যাই। আচ্ছা, আরেকটা জিনিস যেটা হচ্ছে তোমরা যারা সেকেন্ড টাইমের যাবে ডিউন্ডির প্রস্তুতি নিতে চাচ্ছ তারা আমাদের সাথে যুক্ত হইতে পারো। যারা বাংলাদেশের একমাত্র হচ্ছে ডেডিকেটেড যাবে ডিউন্ডির প্রস্তুতি হচ্ছে আমরা তোমাদের হচ্ছে নিয়ে থাকি, সেটা হচ্ছে আমাদের জাবিস্টার 7.0 ব্যাচ, যেটা হচ্ছে আমাদের গত বছরের সফলতাটা বললে আমাদের হচ্ছে কি যে ফার্স্ট সেকেন্ড থার্ড সহ শিফট ভিত্তিক রেজাল্টের 310টা সিটের বিরুদ্ধে 150+ রানস পাইছে, এটা হিউজ একটা সাফল্য। হ্যাঁ, সো তোমরা যারা ভর্তি হইতে চাও ভর্তি হইতে পারো ইনশাল্লাহ, তোমাদের নিয়ে গুছানো সুন্দর এবং ডেডিকেটেড একটা প্রস্তুতি আমরা ইনশাল্লাহ নিব, এবং এইটাতে ভর্তি হলে তোমার একবারে তোমার সেকেন্ড টাইম জার্নি পুরোটা আমাদের সাথে শেষ করতে পারবা। জাবিড ইউনিট পর্যন্ত অ্যাক্সেস থাকবে, একই সাথে জাবিড ইউনিটের পর যে আমাদের গুচ্ছ বা কৃষি গুচ্ছের কোর্সগুলো আসবে সেগুলোর ইনশাল্লাহ তোমার ফ্রি অ্যাক্সেস থাকবে, এবং কোর্স ফিটা আমাদের খুবই অল্প রাখা হয়, সেটা 2499 টাকা, যেহেতু প্রায় হচ্ছে 10 মাস বা 1 বছর মেয়াদী একটা কোর্স, সো ওই অনুযায়ী খুবই কম রাখা হয়েছে। হ্যাঁ, আর তোমরা হচ্ছে আমাদের সকল কিছু হচ্ছে ওয়েবসাইটের থেকে যায় ভর্তি হতে পারো, অথবা পেজে হচ্ছে মেসেজ দেওয়ার মাধ্যমে ব্রাদার্স সেশন পেজে মেসেজ দেওয়ার মাধ্যমে ভর্তি হতে পারবা, যে এখান থেকে পারো ভর্তি হয়ে যাও। হ্যাঁ, তাহলে আমরা আশা করি ইনশাল্লাহ জাবিড ইউনিটে আমার হচ্ছে 2বার টপ করার অভিজ্ঞতা, তোমার মাহমুদ ভাইয়ের ফার্স্ট হওয়ার অভিজ্ঞতা, এবং আমাদের 2জনের চান্স পাওয়ার কারিগর তোমার তানভীর ভাইয়ের যে অভিজ্ঞতা আছে এগুলা তোমাদের সাথে শেয়ার করতে পারবো ইনশাল্লাহ। তো আশা করি সেটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। ঠিক আছে, তাহলে চলো পরের কোশ্চেনে যাই। বলছে 4 গ্রাম হাইড্রোজেন গ্যাসের ক্ষেত্রে আদর্শ গ্যাসের সমীকরণ হচ্ছে কি? এখন আদর্শ গ্যাসের সমীকরণ কি আমরা জানি, পিভি সমান হচ্ছে NR হচ্ছে টি, কি পিভি সমান NR টি। আচ্ছা, এখান থেকে কি আমরা লিখতে পারি n সমান আমরা কি মোল সংখ্যা জানি, সমান কি লিখতে পারি W বাই হচ্ছে M ইনটু হচ্ছে RT। হ্যাঁ, তাহলে এখানে আমরা দেখো W আর হচ্ছে এর মানটা বসাই, তাহলে W দেওয়া আছে হচ্ছে 4 গ্রাম, আর M হচ্ছে আমি হাইড্রোজেনের ক্ষেত্রে সেটা কত, সেটা হচ্ছে 2 হয়, তাহলে মানটা বসাই, পিভি সমান হচ্ছে কি 4 বাই হচ্ছে 2 ইনটু হচ্ছে কি RT। হ্যাঁ, তাহলে কি হলো পিভি সমান 4/2 মানে কি 2 RT। তাহলে 4 গ্রাম আদর্শ গ্যাসের ক্ষেত্রে হাইড্রোজেন গ্যাসের ক্ষেত্রে কত হইলো আমাদের আদর্শ গ্যাস সমীকরণটা হচ্ছে কি পিভি সমান 2 RT হয়েছে, কি হইতেছে পিভি সমান 2 RT হইতেছে। ঠিক আছে, আচ্ছা চলো পরেরটাতে যাই। বলছে নিচের অ্যাসিডগুলোর মধ্যে শক্তিশালী হচ্ছে অ্যাসিড কোনটা? এটা কি এইগুলা এই যে অ্যাসিডগুলো দেয়া আছে এগুলা কি আসলে, এটা হচ্ছে অক্সি অ্যাসিড। হ্যাঁ, অক্সি হচ্ছে অ্যাসিড, কি অক্সি অ্যাসিড। অক্সি অ্যাসিড মানে অক্সিজেন যুক্ত যে অ্যাসিডগুলো আছে এগুলোকে বলা হয় অক্সি অ্যাসিড। হ্যাঁ, তাহলে সবগুলোতেই কি আছে অক্সিজেন আছে। হ্যাঁ, তো এইগুলোর ক্ষেত্রে অ্যাসিডের শক্তিমাত্রা নির্ভর করে হচ্ছে আমাদের কি কেন্দ্রীয় পরমাণুর কি আমাদের কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যার উপর, কি পরমাণুর কি জারণ মানের উপর, কি কেন্দ্রীয় পরমাণুর জারণ মানের উপর হচ্ছে কি নির্ভর করে, জারণ মানের হচ্ছে উপর নির্ভর করে। যার ক্ষেত্রে জারণ মান যত বেশি হয় সে কি তত বেশি হচ্ছে তীব্র হবে, সে কি আমাদের তত বেশি তীব্র হয়ে থাকে। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমরা যে চিন্তা করি HCl হচ্ছে পারক্লোরিক অ্যাসিড, এটা আনসার হবে, সেটা একটু জারণ মানটা বের করে দিই। হ্যাঁ, HClO4 বা পারক্লোরিক অ্যাসিড, এখানে কি ক্লোরিনেটটা আমরা বের করব, তাহলে হাইড্রোজেনেরটা হচ্ছে আমাদের +1, ক্লোরিনেটটা হচ্ছে X প্লাস অক্সিজেনটা হচ্ছে -2 ইনটু হচ্ছে সংখ্যা আছে 4টা ইকুয়াল কি মোট যোগের জারণ মান কি হয় 0 হয়, তাহলে 1 + x - 8 সমান হচ্ছে 0। তাহলে x সমান কত পাচ্ছি আমি +7 পাইছি, কত পাইতেছি x সমান ক্লোরিনের জারণ মান কত পাইছি আমি +7 পাইছি। এখানে কত পাবো +5 পাবো। ঠিক আছে, আচ্ছা এখানে কত পাবো আমি 6 থেকে 1 বাদ দিলে +5 হচ্ছে পাবো। এখানে কত পাবো 6 থেকে 3 বাদ গেলে হচ্ছে +3 পাবো। তার মানে তুমি দেখো সবগুলোর মধ্যে জারণ মান কার ক্ষেত্রে বেশি হয়েছে সবচাইতে, সেটা হচ্ছে আমাদের এই যে পারক্লোরিক অ্যাসিডের ক্ষেত্রে সবচাইতে বেশি হয়েছে +7 হয়েছে। তার মানে সে সবচাইতে বেশি তীব্র অ্যাসিড এখানে, এখানে সবচাইতে বেশি তীব্র অ্যাসিড কে, সেটা হচ্ছে পারক্লোরিক অ্যাসিডটা সবচাইতে বেশি তীব্র অ্যাসিড। ঠিক আছে, চলো সামনে যাই। হ্যাঁ,
আচ্ছা বলছে A2B3 এর হচ্ছে দ্রাব্যতা S হলে দ্রাব্যতা গুণফল কত হবে, ঠিক আছে। তাহলে দ্রাব্যতা গুণফলের শর্টকাট হচ্ছে কি, আমাদের শর্টকাট কেমনে বের করবা সেটা হচ্ছে দেখো, সেটা হচ্ছে মনে রাখবা x এর পাওয়ার x হচ্ছে y এর পাওয়ার হচ্ছে y ইনটু হচ্ছে s, x প্লাস হচ্ছে y, x প্লাস হচ্ছে y, ঠিক আছে। তাহলে x হচ্ছে প্রথম উপাদান, y হচ্ছে দ্বিতীয় উপাদান, তাহলে এটা হচ্ছে আমাদের x, বিটা হচ্ছে কি আমাদের y। তাহলে x এর সংখ্যা কয়টা আছে, এর সংখ্যা আছে 2টা, তাহলে y কয়টা আছে, y এর সংখ্যা কয়টা আছে 3টা আছে, তাহলে ঠিক আছে মানটা জাস্ট বসাই দাও। তাহলে কি 2 এর পাওয়ার হচ্ছে 2 ইনটু হচ্ছে 3 এর পাওয়ার 3 ইনটু s, 2 প্লাস 3 x প্লাস হচ্ছে 3, ঠিক আছে। তাহলে কি 4 ইনটু হচ্ছে 27 ইনটু হচ্ছে s টু দি পাওয়ার হচ্ছে 5, তার মানে কত হয় তোমার 4 27 কত হয় 108 হয়, কত তাহলে 108, তাহলে 108 s টু দি পাওয়ার হচ্ছে 5, কত হয় 108 s টু দি পাওয়ার হচ্ছে 5, কত 108 s টু দি পাওয়ার 5, ঠিক আছে। তাহলে কি আমরা বললাম x এর পাওয়ার x, y এর পাওয়ার y ইনটু s, x প্লাস হচ্ছে y, ঠিক আছে। আচ্ছা এরপরে বলছে কোনটা হেটারোসাইক্লিক যৌগ, হ্যাঁ এটা হচ্ছে জৈব যৌগের ক্লাসিফিকেশন থেকে আসছে। তাহলে দেখো আমরা যদি একটু জৈব যৌগের ক্লাসিফিকেশনটা হচ্ছে দেখি, হ্যাঁ জৈব যৌগ, হ্যাঁ আচ্ছা এটাকে আমাদেরকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে মুক্ত শিকল, একটা হচ্ছে মুক্ত শিকল আর একটা হচ্ছে বদ্ধ শিকল, হ্যাঁ। আর মুক্ত শিকলের মধ্যে আবার কি দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সম্পৃক্ত, একটা হচ্ছে সম্পৃক্ত আর একটা হচ্ছে আমাদের অসম্পৃক্ত, একটা হচ্ছে অসম্পৃক্ত, হ্যাঁ। সম্পৃক্ত গেলে সকল হচ্ছে কি আমাদের একক বন্ধনগুলো হচ্ছে কি সম্পৃক্ত, কি সকল একক বন্ধনগুলো সম্পৃক্ত, হ্যাঁ। তাহলে সকল দ্বিবন্ধন কি ত্রিবন্ধনগুলো হচ্ছে কি আমাদের অসম্পৃক্ত, ত্রিবন্ধনগুলো কি আমাদের অসম্পৃক্ত যৌগের হচ্ছে উদাহরণ, ঠিক আছে। আচ্ছা এরপর হচ্ছে আমাদের কি বদ্ধ শিকল যেটা আছে, আমাদের কি এখানে বদ্ধ শিকল, হ্যাঁ বদ্ধ শিকল। এই বদ্ধ শিকলকে আবার হচ্ছে আমাদের দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে কার্বোসাইক্লিক, একটা হচ্ছে কার্বোসাইক্লিক, একটা হচ্ছে হেটারোসাইক্লিক, একটা হচ্ছে আমাদের হেটারোসাইক্লিক, হ্যাঁ হেটারোসাইক্লিক, তাহলে হেটারোসাইক্লিক, তাহলে একটা হচ্ছে কার্বোসাইক্লিক আর একটা হচ্ছে আমাদের হেটারোসাইক্লিক, ঠিক আছে। তাহলে কার্বোসাইক্লিক আবার কি দুই ভাগে ভাগ করা যায়, কার্বোসাইক্লিক আবার কি দুই ভাগে ভাগ করা যায়, ঠিক আছে। তাহলে একটা হচ্ছে আমাদের এলিসাইক্লিক, একটা হচ্ছে কি এলিসাইক্লিক আর একটা হচ্ছে আমাদের এরোমেটিক, আরেকটা হচ্ছে কি আমাদের এরোমেটিক, হ্যাঁ তাহলে আরেকটা হচ্ছে কি আমাদের এরোমেটিক। আর সেম ভাবে এটাকে হেটারোসাইক্লিকটাকে কি সেম দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে এলিসাইক্লিক, একটা হচ্ছে এরোমেটিক। জাস্ট নামের মধ্যে কি হেটারো এক্সট্রা একটা ওয়ার্ড আছে, তার মানে জাস্ট হেটারো হয়ে যাবে, নামের সাথে কি থাকবে জাস্ট হেটারো কথাটা থাকবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে হেটারো এলিসাইক্লিক, এটা হচ্ছে কি আমাদের হেটারো এলিসাইক্লিক আর এটা হচ্ছে হেটারো এরোমেটিক, কি হেটারো এরোমেটিক, ঠিক আছে হেটারো এরোমেটিক, হেটারো কি এরোমেটিক, হ্যাঁ এরোমেটিক। তাহলে এটা হচ্ছে টোটাল ক্লাসিফিকেশন, হ্যাঁ। এখন এইগুলোর উদাহরণগুলো যদি বলি, এলিসাইক্লিকের উদাহরণ হচ্ছে সকল সাইক্লোপ্রোপেন জাতীয় যৌগ, ধরো হচ্ছে সাইক্লোহেক্সেন বা সাইক্লোঅ্যালকেন জাতীয় যৌগ, তাহলে সাইক্লোপ্রোপেন, সাইক্লো হচ্ছে হেক্সেন, এগুলো হচ্ছে কার এলিসাইক্লিকের উদাহরণ। এরোমেটিক কি আছে, মানে হচ্ছে ধরো আমাদের সুগন্ধি জাতীয় যে জিনিসগুলো আছে বেনজিন, নেপথলিন, এগুলো হচ্ছে এরোমেটিকের উদাহরণ। পরে হচ্ছে হেটারোসাইক্লিকের হচ্ছে উদাহরণ হচ্ছে শুধুমাত্র একটাই আছে, সেটা হচ্ছে ইথিলিন অক্সাইড, কি ইথিলিন অক্সাইড, সেটা কি আমাদের ইথিলিন হচ্ছে অক্সাইড, কি ইথিলিন অক্সাইড বা হচ্ছে কি ইপক্সি ইথেন, ইথিলিন অক্সাইড বা হচ্ছে কি আমাদের ইপক্সি ইথেন, কি বা ইপক্সি হচ্ছে ইথেন, ইথিলিন অক্সাইড বা ইপক্সি ইথেন, হ্যাঁ। সো একটা মাত্র উদাহরণ আছে, সেটা কি আমাদের হেটারো এলিসাইক্লিকের ক্ষেত্রে হয়েছে। আর হেটারো এরোমেটিকের ক্ষেত্রে কি হবে, বাকি সকল কিছু কি বলে আমাদের পাইরোল, পিরিডিন, পর হচ্ছে এই টাইপের যত যৌগগুলো আছে এগুলো সব কি হবে আমাদের, এগুলা সবগুলা কি ফিউরান, সবগুলা হেটারো এরোমেটিকের মধ্যে পড়ছে। তার মানে তুমি দেখো এখানে আমরা যদি একটু চিন্তা করি, এই দেখো ন্যাপথলিন, তার মানে বেনজিন, ন্যাপথলিন, এগুলা কি সুগন্ধি, তার মানে এগুলা কি এরোমেটিক, এগুলা কিসের উদাহরণ, এরোমেটিকের উদাহরণ, এগুলা কিসের এরোমেটিকের, এরা কিসের এরোমেটিকের হচ্ছে উদাহরণ, কি এরোমেটিকের হচ্ছে উদাহরণ, ঠিক আছে। আচ্ছা পর হচ্ছে সাইক্লোহেক্সেন, তাহলে এটা কি আমার এলিসাইক্লিকের উদাহরণ, এটা কি এলিসাইক্লিকের হচ্ছে উদাহরণ, কার এলিসাইক্লিকের হচ্ছে উদাহরণ, হ্যাঁ সাইক্লিক। আচ্ছা এরপরে ফিউরান, তাহলে ফিউরানটা কি আমাদের হেটারো এরোমেটিকের উদাহরণ, কি হেটারো কি এরোমেটিকের হচ্ছে উদাহরণ, হেটারো এরোমেটিকের হচ্ছে উদাহরণ, হ্যাঁ হেটারো এরোমেটিকের উদাহরণ। এখন তোমার কাছে কোশ্চেনে কি চাইছে, যে বলছে হেটারোসাইক্লিক যৌগ কোনটা, এই যে আমার ফিউরান যেটা আছে এইটাই কি হেটারোসাইক্লিক যৌগের মধ্যে, এই যে দেখো হেটারোসাইক্লিক থেকে কি পাইছো তুমি, হেটারোসাইক্লিকের তো একটা পার্ট হচ্ছে হেটারো এরোমেটিক, সো এখান থেকে তুমি কি পাইছো ফিউরান পাইছো। তাহলে আনসার কোনটা, সেটা হচ্ছে ঘ নাম্বার সঠিক আনসার, ঘ নাম্বারটা কি আমাদের সঠিক আনসার হইল, ঠিক আছে। আচ্ছা তাইলে এটা একটু হচ্ছে মানে হিজিবিজি মনে হইতেছে, জায়গা স্বল্পতার কারণে হচ্ছে আমি উদাহরণগুলো লিখতে পারি নাই, কিন্তু আশা করি ইনশাআল্লাহ তোমাদের মনে থাকবে, হ্যাঁ ভুল করবা না। আচ্ছা বলছে আইসোটোনের উদাহরণ কি, আইসোটোনের লাস্টে কি আছে দন্তান্ন আছে, তার মানে যার নিউট্রন সংখ্যা সমান হয়, হ্যাঁ। সো এইগুলাকে আমাদের কি বলা হয়, আইসো হচ্ছে টোন বলা হয়, নিউট্রন সংখ্যা সমান হয় বাকি দুইটা ভিন্ন হয়, সেটাকে আমাদের কি বলা হয়, আইসোটোন বলা হয়। এখন নিউট্রন সংখ্যা কিভাবে বের করতে হয়, নিউট্রন সংখ্যা সমান হচ্ছে ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বিয়োগ করলে আমরা কি নিউট্রন সংখ্যা পাই, হ্যাঁ। তাহলে দেখো একটু আমরা চিন্তা করি, প্রথমটার ক্ষেত্রে কত আছে, ভর সংখ্যা আছে হচ্ছে ক্যালসিয়ামের ক্ষেত্রে আছে 40 মাইনাস হচ্ছে 20, তার মানে হচ্ছে 20, আর এর ক্ষেত্রে 40 মাইনাস হচ্ছে 39, তার মানে কি এখানে কত আসে, এটা হচ্ছে 21, সব কি মিলে নাই দুইটা, এটা তার মানে হইছে না। পরেরটা আমরা যদি দেখি, তাহলে কি এখানে প্রথমটার ক্ষেত্রে হচ্ছে নিউট্রন সংখ্যা কত আছে 31 মাইনাস হচ্ছে কত আমাদের 15,
আনসার হচ্ছে 16, পড়েছে পরেরটার ক্ষেত্রে হচ্ছে কত আমাদের 32 মাইনাস হচ্ছে 16, তার মানে কত পাইছি আমি 16 পাইছি। তার মানে তুমি দেখো এই যে নিউট্রন সংখ্যা কি হয়ে গেছে, মিলা গেছে। তার মানে বাকিগুলো আমার দেখার দরকার নেই, এখানে মিলবে না, ঠিক আছে। সো এখানে 18 থেকে 40 থেকে 18 বাদ গেলে 22, 20 থেকে এখানে থাকবে 20, 18 আর 20 মিলে নাই। এখানে থাকবে হচ্ছে আমাদের কত, সেটা হচ্ছে 6, আর এখানে থাকবে হচ্ছে 7, তার মানে এটাও মিলছে না, নিউট্রন সংখ্যা মিলে নাই। সো এটা আনসার হবে না, এটা হবে না, এটা হবে না, এটা হবে। সো এটা আমাদের সঠিক আনসার, এটাকে আমাদের সঠিক আনসার, কারণ কি এখানে নিউট্রন সংখ্যা সেম সেম হয়ে গেছে। বুঝাইতে পারছি? আচ্ছা, এরপরে বলছে নিচের কোন বলয়টা হচ্ছে, কোন বলয়টা বেনজিন বলে সক্রিয়কারী মূলক। বেনজিন বলে সক্রিয়কারী মূলক মানে বেনজিনের উপর যে জিনিসটা থাকলে বেনজিন কি হয়, সক্রিয় হয়ে যায় বা তার সক্রিয়তা বৃদ্ধি পায়, এগুলাকে বেনজিন বলে সক্রিয়কারী মূলক বলা হয়, ঠিক আছে। আচ্ছা, এটা মনে রাখবো হচ্ছে অর্থ প্যারা নির্দেশকগুলা কি আমাদের, অর্থ প্যারা নির্দেশকগুলা কি হয়, বেনজিন বলয় সক্রিয়কারী মূলক। অর্থ প্যারা নির্দেশক যারা আছে আর কি হয়, বেনজিন বলয় সক্রিয়কারী কি সক্রিয়কারী মূলক হিসেবে কাজ করে, ঠিক আছে। সো অর্থ প্যারা নির্দেশকের উদাহরণ যা, বেনজিন বলয় সক্রিয়কারী মূলকের উদাহরণও সেমই হবে, ঠিক আছে। তাহলে অর্থ প্যারা নির্দেশক মানে কি বোঝায় দেখো আমাদের, যদি আমরা একটু দেখি, এই যে এই অবস্থানকে, এই দুইটা অবস্থানকে বলা হয় আমাদের অর্থ অবস্থান, হ্যাঁ। আচ্ছা, এইটা এই অবস্থান আর এই অবস্থানকে বলা হয় আমাদের, সেটা হচ্ছে মেটা অবস্থান, এটাকে বলা হয় কি আমাদের মেটা অবস্থান, আর এটাকে বলা হয় আমাদের কি প্যারা অবস্থান, ঠিক আছে। তাহলে দেখো এই যে আমাদের এই যে অর্থ অবস্থান আর এই যে প্যারা অবস্থান, এই দুই অবস্থানে কি আমাদের যখন মূলকগুলা বসে, তার মানে কি বেনজিন মূলকটা সক্রিয় হয়ে যায়, কি হয় যায়, বেনজিন মূলকটা সক্রিয় হয়ে যায়। তার মানে কি মেটা অবস্থানে যারা বসে তার বেনজিন বলে নিষ্ক্রিয়কারী মূলক হিসেবে কাজ করে, কি করে, বেনজিন বলয় নিষ্ক্রিয়কারী মূলক হিসেবে কাজ করে, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো মনে রাখবা কিভাবে আমরা সহজে এগুলা আনসার করবো বা কিভাবে সহজে আমাদের মনে থাকবে, হ্যাঁ। তাহলে মনে রাখবা সেটা হচ্ছে এ মিনের এক্স দ্বারা, কি কার এক্স, তোমার এক্স না আমার এক্স না, এ মিনের এক্স, হ্যাঁ। আচ্ছা, তাহলে এই মিনটা হচ্ছে এমিন নিজেই, প্রথম এই মিনটা কি আমাদের, এমিন হচ্ছে নিজেই, হ্যাঁ। তাহলে NH2, পরে এই দিয়ে হচ্ছে আমাদের অ্যালকোহল, এই দিয়ে কি আমাদের অ্যালকোহল, মদে হচ্ছে আমাদের কি মিথাইল মূলক, মদে হচ্ছে আমাদের মিথাইল মূলক, ঠিক আছে। আর এক্স হচ্ছে কি আমাদের হেলোজেন, এক্স হচ্ছে কি আমাদের হেলোজেন, হ্যাঁ। হেলোজেন মানে কি ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন হচ্ছে কি আয়োডিন, হ্যাঁ, ব্রোমিন হচ্ছে আয়োডিন। তার মানে এই যে জিনিসগুলা NH2, OH, CH3, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এই জিনিসগুলো যখন বেনজিনের মধ্যে থাকে, তার মানে কি বেনজিন মূলকটা, বেনজিন বলয়টা সক্রিয়কারী বা সক্রিয় হিসেবে কাজ করে, ঠিক আছে। সেখানে আনসার কোনটা হবে, এই যে তুমি দেখো এই যে CH3 যেটা আছে, তার মানে কি মিথাইল মূলকটা কি বেনজিন বলয় সক্রিয়কারী মূলক। সো এখানে যখনই মিথাইল মূলক থাকবে, মানে টোলুইন যখন হবে, তখন কি হবে, বেনজিন বলয়টা সক্রিয়কারী মূলক হয়ে যাবে, ঠিক আছে। সো বাকিগুলো আমাদের বেনজিন বলয়, এই যে CHO, CN2 এগুলো সব বেনজিন বলয় নিষ্ক্রিয়কারী মূলক, কি বেনজিন বলয় নিষ্ক্রিয়কারী মূলক। তার মানে তারা মেটা নির্দেশক হিসেবে কাজ করবে, কি করবে, মেটা নির্দেশক হিসেবে কাজ করবে, হ্যাঁ। আচ্ছা, বলছে কোনটা, আলফা কণা। আলফা কণা আমরা জানি কি দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াসকে আমাদের কি বলা হয়, দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াসকে আমাদের আলফা কণা বলা হয়। তাহলে এটা হচ্ছে আমাদের আলফা কণার সংকেত। তাহলে এখান থেকে আমরা কি কি নির্ণয় করতে পারি দেখো, তাহলে তার ইলেকট্রন এখানে কয়টা আছে, ইলেকট্রন আছে হচ্ছে কি, ছিল 2টা ইলেকট্রন, সে 2টাই ত্যাগ করে দিয়েছে, তার মানে তার ইলেকট্রন সংখ্যা 0টা। তার প্রোটন সংখ্যা কয়টা আছে, সেটা হচ্ছে 2টা আছে, এই যে 2। আর তার নিউট্রন সংখ্যা কয়টা আছে, তার যদি ভর সংখ্যা চিন্তা করি, দেখো তার ভর সংখ্যা আছে কত, সেটা হচ্ছে আমাদের হচ্ছে 4। তাহলে তার নিউট্রন সংখ্যা কত হবে, A মাইনাস হচ্ছে কি আমাদের P বা হচ্ছে Z, হ্যাঁ। তাহলে কি 4 মাইনাস হচ্ছে 2, তার মানে তার নিউট্রন সংখ্যা কয়টা হলো, 2টা হইলো। সো তার প্রোটন সংখ্যাও 2টা, তার নিউট্রন সংখ্যাও 2টা, সেটাকে আমাদের কি বলা হয়, আলফা কণা বলা হয়। তাহলে 2 নিউট্রন এন্ড হচ্ছে 2 প্রোটন, তাহলে 2 নিউট্রন এন্ড কি 2 প্রোটন, এটা কি আলফা কণার সংকেত। এটাই কার সংকেত, আলফা কণার সংকেত, ঠিক আছে। তাহলে চলো পরেরটাতে যাই, হ্যাঁ। আচ্ছা, বলছে কোনটা প্রাকৃতিক হচ্ছে পলিমার, কোনটা কি প্রাকৃতিক পলিমার। তাহলে দেখো পলিমারের যে ক্লাসিফিকেশন আছে, এটা 3 প্রকারের হয়, একটা হচ্ছে প্রাকৃতিক, একটা হচ্ছে কৃত্রিম, আর একটা হচ্ছে অর্ধকৃত্রিম। তাহলে প্রাকৃতিকের হচ্ছে উদাহরণ কারা দেখো, যেগুলো প্রকৃতি থেকে পাই আমরা, হ্যাঁ। তাহলে প্রাকৃতিকের উদাহরণ হচ্ছে আমাদের কি, যে হচ্ছে স্টার্চ, সেলুলোজ, স্টার্চ কি সেলুলোজ, পর হচ্ছে আমাদের গ্লাইকোজেন, স্টার্চ, সেলুলোজ, গ্লাইকোজেন, যেগুলো আমরা কি প্রাকৃতিক ভাবে পাই, হ্যাঁ। পরে হচ্ছে কি ডিএনএ, আরএনএ, মানে নিউক্লিক অ্যাসিড, ডিএনএ, আরএনএ, এগুলো হচ্ছে আমাদের কি প্রাকৃতিক হচ্ছে পলিমারের উদাহরণ, ঠিক আছে। আচ্ছা, পরে হচ্ছে বলছে কৃত্রিম কে হবে, সেটা হচ্ছে আমাদের কি এই যে আমাদের নাইলন, পরে হচ্ছে আমাদের কি টেফলন, পরে হচ্ছে আমাদের পিভিসি, পলিফিনাইল ক্লোরাইড, এই যে জিনিসগুলো আছে, পলিস্টারিন বা হচ্ছে পলিথিন, পলিস্টারিন, হ্যাঁ। তাহলে পলিথিন হচ্ছে পলিস্টারিন, হ্যাঁ। সো এইগুলো আমাদের কি পলিস্টারিন, হ্যাঁ। সো এগুলো নাম শুনলেই তুমি বুঝতে পারতো এগুলো কৃত্রিম, মানে কি এগুলো তুমি মানুষ কর্তৃক বানানো জিনিস, হ্যাঁ, এটা হচ্ছে কৃত্রিম। আচ্ছা, আরেকটা আছে অর্ধকৃত্রিম, হ্যাঁ, অর্ধকৃত্রিম, ঠিক আছে। তাহলে এখানে কি থাকবে, কৃত্রিম আর প্রাকৃতিক দুইটা জিন মিলাই থাকবে, দুইটা কি মিলাই থাকবে, ঠিক আছে। তাহলে ধরো সেলুলোজ, সেটা হচ্ছে কি প্রাকৃতিক, সেটা কি প্রাকৃতিক, ধরো সেলুলোজ নাইট্রেট বললাম আমি, হ্যাঁ। এই যে নাইট্রেটটা কৃত্রিম, তার মানে প্রাকৃতিক আর কৃত্রিম মিলাই হচ্ছে। ধরো আমি বললাম সেলুলোজ, এটা হচ্ছে প্রাকৃতিক, আর বললাম এসিটেট, হ্যাঁ। এই যে এসিটেটটা হচ্ছে কৃত্রিম, তার মানে
এসিটেট, ঠিক আছে। সো প্রাকৃতিক আর কৃত্রিম মিলে যেটা হয় সেটাকে বলা হয় অর্ধকৃত্রিম। অর্ধ মানে তুমি শুনেই বুঝতে পারছো, অর্ধেক অর্ধেক থাকে, হ্যাঁ। সো এটা হচ্ছে প্রাকৃতিক অর্ধেক, কৃত্রিম অর্ধেক, সেলুলোজ নাইট্রেট, সেলুলোজ এসিটেট, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে অর্ধকৃত্রিমের উদাহরণ। সো এই তিন ধরনের পলিমার হচ্ছে কি আমাদের দেখা যায়। সো এইখানে দেখো এই যে নাইলন, এটা তাহলে কি হয়েছে আমাদের কৃত্রিম হইলো, নাইলন কি আমাদের কৃত্রিম পলিমার, পিভিসিও কি কৃত্রিম, পর হচ্ছে স্টার্চ, ওই যে পলিথিনটাও কি আমাদের কৃত্রিম। তার মানে স্টার্চ যেটা আছে এটা কি আমাদের প্রাকৃতিক পলিমার, এটা কি আমাদের শুধুমাত্র এইটাই শুধুমাত্র প্রাকৃতিক পলিমার, আর বাকি তিনটা কি আমাদের আছে, কি আছে, কৃত্রিম পলিমার হচ্ছে, বাকি তিনটা কি আছে, কৃত্রিম পলিমার আছে, ঠিক আছে। আশা করি ইনশাল্লাহ ভুল করবা না। আচ্ছা, তাহলে আজকের ভিডিওটা হচ্ছে এই পর্যন্তই ছিল। যারা তোমরা এখনো যা ভিডিও ইউনিটের প্রস্তুতির জন্য ভর্তি হও নাই, আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো, ইনশাল্লাহ তোমার জীবনের সেরা একটা কোর্স হবে। সো সবাই ভালো থাকবা, আসসালামু আলাইকুম।